অনেক বড় স্বপ্ন নিয়ে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসেছিল বাংলাদেশ, যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হবে, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ বৃষ্টির কল্যাণে মাত্র 1 পয়েন্ট নিয়ে আসলে বাড়ি ফিরতে পারছে। অন্তত একটা জয় পেলেও এই রাওয়ালপিন্ডির যেই ওয়ানডের যেই বোর্ডটা আছে আসলে, যেখানে আসলে সব কিছু লেখা থাকে, এখানে একটা জয় অন্তত লেখা হতো, সেটা হচ্ছে না। অর্থাৎ বাংলাদেশ আসলে খালি হাতেই ফিরছে। বৃষ্টির দিন খুব স্বাভাবিকভাবেই প্রেস বক্সে আমাদের খুব বেশি কাজ ছিল না, কোনো ধরনের আসলে গল্প লেখার মতো গল্প ছিল না। এখানে অনেকেই এসেছেন বাংলাদেশ থেকে, 2 সিনিয়র সাংবাদিক, তারা দেখছি চা খাচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই যে বলছিলাম, খুব বেশি আসলে সুখ স্মৃতি নেই আমাদের, আনন্দের স্মৃতি নেই। আড্ডা দিচ্ছি বৃষ্টির দিনে খুব স্বাভাবিকভাবেই। একটু আড্ডার ফাঁকে আপনাদের কাছ থেকে জেনে নিতে চাইবো, আসলে আমার সঙ্গে আছেন প্রথম আলোর তারেক মাহমুদ মনি ভাই এবং দৈনিক কালের কণ্ঠের মাসুদ পারভেজ ভাই। দুজনের কাছ থেকেই জানবো, যেহেতু তারা এর আগেও পাকিস্তানে এসেছিলেন। খুব ছোটো করে দুজনের কাছ থেকে আগে একটু জেনে নিতে চাই, এটা কি সবচেয়ে ওর্স্ট এক্সপিরিয়েন্স কিনা পাকিস্তানে আসার আপনাদের? কারণ খুব বাজে পারফরমেন্স বাংলাদেশের, নাকি এর আগেও এর চেয়ে বাজে অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন? না, আমি এর আগে যে একবার এসেছি ওইটাতে একটা বলার মতো একটা ঘটনা ছিল, যে এশিয়া কাপ 2023 সালে আফগানিস্তানের সঙ্গে লাহোরের মাঠে বাংলাদেশের জয় ছিল। সেই ম্যাচে মেহেদী হাসান মিরাজ এবং এখন যিনি ক্যাপ্টেন নাজমুল হোসেন দুজনে সেঞ্চুরি করেছিলেন। তো সেটা একটা প্লেজেন্ট এক্সপিরিয়েন্স ছিল। অ্যাটলিস্ট পাকিস্তানে খুবই শর্ট স্টে ছিল, তারপর এর মধ্যেও একটা জয় ছিল, জয়ের গল্প লেখার মতো উপাদান ছিল। এবার আসলে মানে আমরা যারা ক্রিকেট কাভার করে থাকি, আমরা তো দিন শেষে পেশাদারিত্বের আড়ালেও তো আমাদের দেশ বলে একটা ব্যাপার থাকে। আমরা অবশ্যই চাই যে একটা ভালো কি গল্প যেন লেখা যায়, বাংলাদেশের জন্য একটা জেতে, এবং সেটা নিয়ে যেন সুন্দর সুন্দর গল্প পাঠকদের দেওয়া যায়, সেই লক্ষ্যটাই থাকে। এবার আসলে সেই অর্থে মানে পেশাদারি দৃষ্টিভঙ্গি থেকে দেখলে হ্যাঁ আমাদের কাজ আমরা করেছি, কিন্তু আসলে ওই যে বলে না জমানোর মতো কিছু, সেটা আসলে বাংলাদেশ দলও আমাদেরকে সেরকম কিছু করার সুযোগ দেয়নি। মানে কিবোর্ডে তো আসলে অনেক কিছুই লিখেছেন কিবোর্ড দিয়ে, মানে কোনো একটা মধুর স্মৃতি কি এবার লিখতে পেরেছেন তারেক ভাই? আপনার কাছে মনে হয় যে আসলে লিখার মতো অন্তত একটা সুখস্মৃতি ছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে? আমি বলবো যে খুঁজে বের করতে হয়, তো মানে খারাপ এত কিছু ঘটে যায়, ভালোটা ঢাকা পড়ে যায় আর কি। তো ইন্ডিয়া ম্যাচে তহিদ হৃদয়ের সেঞ্চুরিটা, যে ইনজুরি নিয়ে তিনি যেভাবে খেলেছেন শেষ পর্যন্ত, এটা ভাল লেগেছে যে মানে একটা কিছু। তো এটাও শেষ পর্যন্ত আজকে যখন ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে ম্যাচটা হলো না, আজকে যদি ম্যাচটা হতো হয়তো কি জানি না, আমি উল্টো হতে পারতো, হয়তো বড় ব্যবধানে আমরা হেরে যেতাম অথবা আমরা জিততাম, ভালো কিছু হতো। তো যেহেতু হয়নি, এখন পর্যন্ত ওই হৃদয়ের সেঞ্চুরিটার কথাই বলবো। বাট ওইটাও আমার কাছে এখন আর বিশেষ গুরুত্বপূর্ণ কিছু নয়, কারণ আসলে আমি আবারও বলছি যে এই জাতীয় টুর্নামেন্টে বাংলাদেশকে এখন আসলে ছোটোখাটো এরকম 1-2টা প্রাপ্তি দিয়ে বিবেচনা করার সুযোগ নেই। ওভারঅল টিম পারফরমেন্স না হলে আসলে স্যাটিসফ্যাকশন আসে না। মানে তারেক ভাই খুব যথার্থ বলেছেন, আমাদের তো এখন আসলে ওই ব্যক্তিগত পারফরমেন্স, একটা ম্যাচ জিতবে এরকম ছোটো আশা নিয়ে আসার কোনো সুযোগ নেই। মানে আমার খুব জানতে ইচ্ছা করে, মানে আমরা তো খুব বেশি দিন হয়নি আসলে এই ধরনের মানে এই কাজে এসেছি বা এই সাংবাদিকতা এসেছি। আপনারা তো অনেক আগে থেকে অনেক হারের গল্প লিখেছেন, মানে আর কতদিন হারের গল্প লিখবেন? আর কবে আসলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেন সত্যিকার অর্থে, বা বাংলাদেশ কি ওই প্রসেসে আছে কিনা? যেটা হচ্ছে যে একদমই যে বাংলাদেশ ওই প্রসেসে ছিল না, বিষয়টা কিন্তু এরকম না। আপনি দেখেন যে বাংলাদেশের যে ফ্যান্টাস্টিক 5 যে 5 জন ক্রিকেটার ছিল, তারা লম্বা সময় সার্ভিস দিয়েছেন, এবং এমন একটা সময়ও কিন্তু এসেছিল যখন আইসিসি ইভেন্টসগুলোতে বাংলাদেশ কিন্তু সামনের সারিতে যাওয়ার ভয় অন্য দলগুলোকে দেখাতো। আপনি 2015 থেকে 19 পর্যন্ত যদি ধরেন, সেই সময়টা কিন্তু আইসিসি ইভেন্টে মোটামুটি একটা কনসিস্টেন্ট পারফরমেন্স বাংলাদেশে ছিল। এরপরে যেটা হলো যে 2021 থেকে 25 পরপর 5 বছরে 5টা আইসিসি ইভেন্ট, এখানে আবার দেখবেন যে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে দল। তো সেটাই খুব উদ্বেগজনক। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই যে সিনিয়র ক্রিকেটারদের কথা আমি বলছিলাম, যে এখন তো মুশফিক এবং রিয়াদ তারাও প্রায় শেষ পর্যায়ে, বয়স হয়ে গেছে, তামিম রিটায়ার করে ফেলেছেন, যে কোনো কারণেই হোক সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারটাও থমকে গেছে, সম্ভবত আর হয়তো চালু হবে না। তো এইরকম একটা প্রজন্ম যখন চলে যায় তখন একটা শূন্যতা তৈরি হয়। তো সেই শূন্যতা পূরণ করার মতো কেউ এখন আছে কি না, সেটা একটা বড় প্রশ্ন। আর আরেকটা বড় প্রশ্নের জায়গা আমার কাছে যেটা মনে হয়, যে আসলে আগামী 1 বছর 2 বছর 3 বছর সেই সময়টা যে আইসিসি ইভেন্টগুলো, সেটাতে ভালো করার মানে স্বপ্ন দেখার চেয়ে আমি মনে করি যে আসলে এর পরের সময়টার জন্য রিবিল্ড করার যে প্রক্রিয়াটা, সেটা বোধহয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন থেকেই শুরু করতে পারে। আপনি দেখেন যে ওই 5 জন ক্রিকেটার, তাদের সমমানের ক্রিকেটার কি আমরা এখন পর্যন্ত পেয়েছি কিনা? আপনি তো অনেক ক্রিকেটারই কিন্তু এর মধ্যে প্রায় 5 বছর 7 বছর 8 বছর খেলে ফেলেছেন, আমরা কি তাদের মতো কাউকে পেয়েছি? পাইনি।
আবার যাদেরকে নিয়ে খুব উচ্চাসা প্রকাশ করা হয় তাদের ওদের দেখা গেলো যে 100 ম্যাচে 50 ম্যাচে 10 ম্যাচ পর্ব পারফর্ম করেন। তো সেই জায়গা থেকে এখন হচ্ছে যে আসলে খেলোয়াড় তুলে আনার কোনো বিকল্প নেই, নতুন স্টার তৈরি করতে হবে। এখন সামর্থ্য না থাকলে আসলে স্টার আমরা পাবো না। যে 5 জন ছিলেন তারা কিন্তু যে কোনোভাবেই হোক তাদের সামর্থ্য প্রমাণ করেই কিন্তু বাংলাদেশে তারা তারকা হয়েছিলেন। এখন দেখেন যে তাদের প্রজন্মটা চলে যাওয়ার পর আমাদের একটা বিশাল শূন্যতা, এবং আপনি দেখেন প্রত্যেকটা দলেই কিন্তু কিছু এক্সপেক্টর থাকে, কিছু খেলোয়াড় থাকে যাদের নিয়ে দলগুলো সামনে যাওয়ার স্বপ্ন দেখে। আমাদের সেরকম মানের ক্রিকেটার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে কিনা সেটাও ভাবনার বিষয় আছে। অনেক দুষ্টিতার একটা কথা বললেন আসলে মানে মাসুদ পারভেজ ভাই। মনে ভাই আপনার কাছে জানতে চাই, এই যে আফগানিস্তান দেখেন আমাদের বলতে গেলে পরে এসে, আমরা তো আরও আগে থেকে আসলে অনেক ভালো অবস্থান থেকে ক্রিকেট খেলছে, আমাদের অর্থের অভাব নেই, তারপরেও আমাদের এই দেশটার বা এই ক্রিকেট বোর্ডের আসলে বা ক্রিকেটের এই অবস্থা কেন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আপনিও তার মতো শঙ্কিত কিনা যে আসলেই পাইপলাইনের সামনে ওই যে ফ্যান্টাস্টিক 5-এর কথা বলি, আসলেই কি সামনে ফ্যান্টাস্টিক 5-এর বিকল্প আপনি দেখেন অদূর ভবিষ্যতে? 2টা কোয়েশ্চেন, একটা হচ্ছে আফগানিস্তানের বিষয় যেটা বললাম, বাংলাদেশের সঙ্গে এই যে ফারাকটা কেন, আর একটা হচ্ছে আদৌ কি আপনি আসলে ফ্যান্টাস্টিক 5-এর বিকল্প দেখেন কিনা অদূর ভবিষ্যতে? দেখেন, বাংলাদেশের মাসুদ পারভেজ যেটা বললেন যে শূন্যতার সৃষ্টি একটা হচ্ছে আমাদের এখানে, আমাদের টপ 5 প্লেয়ার চলে যাচ্ছেন। মাহমুদুল্লাহ মুশফিক হয়তো আর আমরা দেখবো না, আইসিসির ইভেন্টে দেখবো না, এটা আমি নিশ্চিত করেই বলতে পারি। হয়তো বা তারা আরও কিছুদিন খেলবেন অথবা খেলবেন না। তো পরবর্তী প্রজন্মের যে ক্রিকেটাররা আছেন বা এর মধ্যে যারা 8-9 বছর বাংলাদেশ টিমে খেলে ফেলেছেন, আমরা কিন্তু যতদিন সাকিব তামিম খেলেছেন ততদিন ওই 7-8 বছর খেলা ক্রিকেটারদের আমরা বলেছি জুনিয়র ক্রিকেটার। কেন বলেছি? বিকজ তারা ওরকম দাগ সৃষ্টি করার মতো কোনো পারফরমেন্স করেননি, সেজন্য আমাদের মাথার মধ্যে সবসময় তাদের সম্পর্কে জুনিয়র ক্রিকেটার আমরা বলি বা টিমের অনভিজ্ঞ ক্রিকেটার বলি। আসলে তা না, এক একটা প্লেয়ার 8-9 বছর করে খেলে ফেলেছেন, কিন্তু তাদের উপরে এখন পর্যন্ত আমরা নির্ভর করতে পারি না তাদের সেই ধারাবাহিকতার অভাবের কারণে। তো এই জায়গাটাতে আমি মনে করি যে আপনি আফগানিস্তানের কথা যেটা বললেন, এত অভাব অনটনের মধ্যে, এত ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা দেশ, তার মধ্যেও কিন্তু তারা ক্রিকেটটাকে এগিয়ে নিচ্ছে এবং টেস্টে ওয়ানডেতে 2 জায়গাতেই কিন্তু তারা বড় দলের জন্য থ্রেট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সেখানে আমরা কেন পিছিয়ে পড়ছি? আমি মনে করি যে আমাদের প্রপার প্রসেসটা কিন্তু নেই। আমাদের বোর্ডে চেঞ্জ আসে, আমাদের দায়িত্বশীল পদে চেঞ্জ আসে, কিন্তু আমাদের ক্রিকেটের সিস্টেমটা যেটা, সেটা ডেভেলপমেন্টের কোনো দৃশ্যমান উদ্যোগ আমরা দেখি না। আমরা অনেক বড় বড় কথা শুনি, কিন্তু সেগুলোর কোনো দৃশ্যমান উদ্যোগ আমরা দেখি না। এখনও আমাদের ডোমেস্টিক ক্রিকেট নিয়ে অনেক তর্ক বিতর্ক চলে, কিন্তু খেলার জায়গাটাতে আমরা কতটুকু ইমপ্রুভ করতে পারছি, আমরা নতুন খেলোয়াড় কতটা আনতে পারছি। আমাদের বয়সভিত্তিক ক্রিকেট থেকে সাকিব, তামিম, মুশফিকরা উঠে এসেছিলেন, কিন্তু এখন গত কয়েক বছরে কারা উঠে এসেছেন বা উঠে আসলো, তারা কি কন্টিনিউয়াসলি টিমকে সাপোর্ট দিতে পারছেন? আমার মনে হচ্ছে যে এই জায়গাটাতে আমাদের ল্যাকিংস আছে। আরেকটা হচ্ছে, আরেকটা বিষয় ছিল এটাই আসলে ফ্যান্টাস্টিক 5-এর বিকল্প দেখছেন কিনা? ওইটাই। এখন আমি বলবো না যে বিকল্প নেই বা সম্ভাবনাময় ক্রিকেটার নেই, অবশ্যই আছেন, কিন্তু তাদের মধ্যে সেই বোধটা আসতে হবে যে তারা আসলে কোন জায়গায় আছেন, কাকে রিপ্রেজেন্ট করছেন, বাংলাদেশ দলকে হাইয়েস্ট লেভেলে রিপ্রেজেন্ট করছেন, তাদের সেটার পেছনে সে অধ্যবসায়, সে শ্রম দেওয়া উচিত। আরেকটা পয়েন্ট আমি একটু বলতে চাই, আমরা অতিমাত্রায় ম্যাচ খেলার দিকে একটু ধাবিত হচ্ছি। আমাদের আগামী এই বছরটা যদি আপনি দেখেন, আমাদের কিন্তু অনেক ব্যস্ত সময় এবং আমরা কিন্তু এফটিপির বাইরেও সিরিজের চেষ্টা করছি, হুইচ ইজ গুড। আপনি যত বেশি খেলবেন, আন্তর্জাতিক এক্সপোজার যত বেশি হবে ভালো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেটা নিয়ে আলোচনা হলো যে আমরা প্রস্তুতি নিয়ে আসতে পারিনি, বিপিএলের পরপরই আমরা এখানে চলে আসছি, ওইভাবে কোনো আমাদের প্র্যাকটিস হয়নি। আমাদের কিন্তু প্র্যাকটিসটা করতে হবে। আমাদের প্লেয়াররা ইন্ডিভিজুয়াল অনেক প্র্যাকটিস করেন, কিন্তু একটা সিরিজের আগে যদি টিম ওয়াইজ একটা প্র্যাকটিস না হয়, 15-20 দিন বা 1 মাসের একটা ক্যাম্প না হয়, তাহলে কিন্তু ডিফিকাল্ট। শুধু ম্যাচ খেলে মাঠে এসে আপনি পরীক্ষা দিয়ে পাস করবেন, এটা কিন্তু সবসময় হবে না। অনেক হতাশার কথা শুনছিলাম আসলে, মানে চা খেতে খেতে আড্ডা দিয়েছিলাম, চাটাও শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে। বাংলাদেশের বিশ্বকাপের স্বপ্নটাও ফুরিয়ে গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নটা আসলে ফুরিয়ে গেছে, যেটা বলতে চাচ্ছিলাম। মানে মাত্র একটা পয়েন্ট যেটা কিনা বৃষ্টির কল্যাণে আসলে বাংলাদেশ পেয়েছে, সেই একটা সান্ত্বনার পয়েন্ট নিয়ে বাংলাদেশ ফিরে যাচ্ছে। আত্মতৃপ্তির কোনো কিছুই নেই। আরও একটা চ্যাম্পিয়ন্স ট্রফি আসবে, আরও একটা আইসিসি ইভেন্ট আসবে, কিন্তু বাংলাদেশের হতাশার গল্পগুলো হয়তোবা একই রকম থাকবে। ঠিক এই 2 সিনিয়র সাংবাদিক যেই কথাটা বলছিলেন যে প্রসেসটা ঠিক রাখতে হবে, হয়তোবা এই প্রসেসের মাধ্যমে খুব দ্রুত হয়তোবা আমরা অনেক বড় সাফল্য পাবো না, বাট একটা সময় ক্রিকেট ঠিকঠাক ভালো একটা জায়গায় গিয়ে হয়তোবা দাঁড়াবে। সেই প্রত্যাশাটা আসলে সবাই করছে। নাহিয়ান বিন জসিম, 71, রাওয়ালপিন্ডি,